হ্যালো 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 স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মনোজিৎ সরকার আর আমরা করছিলাম ক্লাস 11 সেমিস্টার 1-এর অ্যাকাউন্টসের মধ্যে অলরেডি আমাদের দুটো ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আমরা আজকে থার্ড ক্লাসটা করতে চলেছি, আর আজকের ক্লাসটা আমরা যতদিন অ্যাকাউন্টসের সাথে থাকবো আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা টপিকস হতে চলেছে। আমরা আজকের ক্লাসে যে টপিকটি কভার করব সেটি হচ্ছে রুল অফ ডেবিট ক্রেডিট। অর্থাৎ যখনই কোনো একটা ট্রানজাকশনস ঘটে, সেই ট্রানজাকশনসগুলোকে কিভাবে অ্যাকাউন্টসের মধ্যে প্রথম লেখা হয়, কিভাবে সেগুলো থেকে আমরা অ্যাকাউন্টস বানাই, তার জন্য আমাদেরকে পড়তে হবে রুল অফ ডেবিট ক্রেডিটস। আর এই রুল অফ ডেবিট ক্রেডিট শেখার পর আমরা শিখব জার্নাল এন্ট্রি। তাহলে আমাদের আজকের ক্লাসের মধ্যে দুটো চ্যাপ্টার্স কমপ্লিট হতে চলেছে। সবার আগে আমরা জানি যে ডেবিট কথাটি কোথা থেকে এসেছে। ডেবিট কথাটি একটি ল্যাটিন ওয়ার্ড ডেবিটাম, DEBITUM, ডেবিটাম কথাটি থেকে এসেছে। এখান থেকে আমাদের MCQ আসে। তারপরে ক্রেডিট, এই কথাটি এসেছে CREDERE, ক্রেডার, এই কথাটি থেকে এসেছে। তাহলে তোমার প্রশ্ন আসতে পারে যে ডেবিট কথাটি কোন ওয়ার্ড থেকে এসেছে। চারটে অপশন, তাহলে আমাদের অপশন হবে ডেবিটাম, এবং ক্রেডিট কথাটি এসেছে ক্রেডার থেকে। এবং এই ডেবিট কথাটি আমাদের অ্যাকাউন্টসের মধ্যে DR ডট এরকম শর্ট ফর্মে আমরা লিখতে পারি। আর ক্রেডিট কথাটি CR ডট, এই শর্ট ফর্মে আমরা ডেবিট এবং ক্রেডিট কথাটি লিখতে পারি। সবসময় যে ডেবিট কথাটি ফুল ফর্ম, ক্রেডিট কথাটি ফুল ফর্ম লেখার দরকার পড়ে না, আমরা এই শর্টে লিখতে পারি। এবার আসি রুল অফ ডেবিট ক্রেডিট। এই রুল অফ ডেবিট ক্রেডিট আমাদের অ্যাকাউন্টসের জীবনে, ফাইন্যান্সের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ একটা রুল। সবার আগে বলি, রুল অফ ডেবিট ক্রেডিট দু রকমের হয়ে থাকে। একটাকে বলা হয় গোল্ডেন রুল বা ট্র্যাডিশনাল রুল, অর্থাৎ যে রুলটি অনেক বছর ধরে চলে আসছে, অনেক পুরনো একটা রুল। যখন হিসাব নিকাশ শুরু হয়েছিল সেই সময় থেকে, অনেক পুরনো আমল থেকে যে রুলটি চলে আসছে সেটাকে বলি গোল্ডেন রুল বা ট্র্যাডিশনাল রুল। আর বর্তমানে এই রুলটাকে মডিফাই করে আরো মডার্ন একটা রুল বানানো হয়েছে, সেটাকে বলে মডার্ন রুল। তাহলে নামের মধ্যেই আমরা উত্তর পাচ্ছি, গোল্ডেন রুল বা অনেক পুরনো আমল থেকে যে রুলটা চলে আসছে। আর সেই রুলসের মধ্যে বেশ কিছু টেকনিক্যাল প্রবলেমস ছিল, সহজে সমস্ত সলিউশনগুলোর উত্তর দিতে পারতো না। তাই পরবর্তীকালে আরো অনেক বেটার, আরো অনেক ইজি একটা রুল আনা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে মডার্ন রুল। আমরা বর্তমানে কোন রুলটাকে ইউজ করে ডেবিট এবং ক্রেডিট ডিসাইড করব? যখন আমাদের অঙ্ক করার কথা হবে, যখন জার্নাল এন্ট্রি করার কথা হবে, বা ভবিষ্যতে যখন আমরা অ্যাকাউন্টস বানাবো কোনো কোম্পানির, যখন আমরা চাকরি করছি, বা যখনই আমরা কোনো অ্যাকাউন্টসের ডেবিট ক্রেডিট ডিসাইড করব, তখন সেই সময় আমরা রুলটাকে ডিসাইড করব মডার্ন রুল অনুযায়ী। অর্থাৎ মডার্ন রুল খুব সহজে ডেবিট এবং ক্রেডিটটাকে ডিসাইড করতে সাহায্য করে। আর আমাদের থিওরিটিক্যাল পারপাসের জন্য, এক্সামের পারপাসের জন্য অনেক সময় গোল্ডেন রুল থেকে আমাদের এক্সামে কোশ্চেন আসে। আমরা একটু পরেই জানতে পারবো যে কী ধরনের কোশ্চেন আসে। তাহলে আমাদের এক্সাম পারপাসের জন্য আমরা পড়বো হচ্ছে গোল্ডেন রুলটাকে, এবং আমরা ভবিষ্যতে যখন অ্যাকাউন্টস বানাবো সেই পারপাসের জন্য সারা জীবন ডেবিট এবং ক্রেডিটকে ডিসাইড করার জন্য আমরা পড়বো হচ্ছে মডার্ন রুল। তাহলে কোন রুলটা কিভাবে ইউজ করতে চলেছি আমাদের ক্লারিফিকেশন এলো। এবার আমরা জানি কোন রুলটা কিভাবে তৈরি হয়েছে। গোল্ডেন রুল টাইপস অফ অ্যাকাউন্টসকে ডিসাইড করে। অর্থাৎ গোল্ডেন রুল বলে প্রথমে আমরা কত ধরনের অ্যাকাউন্টস হয়ে থাকে টাইপকে ডিসাইড করব, অর্থাৎ শ্রেণী বিভাগ করব। তিনটে ধরনের অ্যাকাউন্টস হয়ে থাকে গোল্ডেন রুল অনুযায়ী। তাহলে টাইপ ডিসাইড করে গোল্ডেন রুল সবার প্রথমে, এবং সে টাইপ ডিসাইড করার পর সে ডিসাইড করে যে অ্যাকাউন্টসগুলোর নেচার কি, অর্থাৎ সেটা আমার অ্যাসেট, সেটা আমার লাইবিলিটি, সেটা আমার এক্সপেন্সেস না কি। অর্থাৎ টাইপ আর নেচার এই দুটো জিনিস হয়ে থাকে প্রত্যেকটা অ্যাকাউন্টসের। তাহলে গোল্ডেন রুল সবার প্রথমে টাইপ ডিসাইড করে ডেবিট এবং ক্রেডিটকে ডিসাইড করার জন্য, এবং তারপর যেই ডেবিট ক্রেডিট ডিসাইড হয়ে যায় বুকস অফ অ্যাকাউন্টসে এন্ট্রি করার জন্য আবার নেচার অফ অ্যাকাউন্টসকে ফলো করে থাকে। অর্থাৎ প্রথমে টাইপ, তারপরে নেচার। আর মডার্ন রুল বলে আমরা এত ঝামেলার মধ্যে যাব না, আমরা খুব ইজিলি সহজেই প্রথমেই আমরা নেচারকে ফলো করব। অর্থাৎ নেচারকে ফলো করেই আমরা ডিসাইড করব যে ডেবিট এবং ক্রেডিট কি হবে, এবং নেচারকে ফলো করেই আমরা বুকস অফ অ্যাকাউন্টস বানাবো। তাহলে বোঝা গেল যে গোল্ডেন রুল
একটু ঘুরিয়ে একটু জটিলভাবে উত্তর দেয়, আর মডার্ন রুল খুব সহজে ডাইরেক্টলি উত্তর দেয়। তাই বর্তমানে আমরা ডেবিটকে ডিসাইড করার জন্য মডার্ন রুলটাকেই প্রেফার করি। এবার আসি সবার আগে ডেবিট ক্রেডিট কীভাবে ডিসাইড করবো সেই মডার্ন রুলটা একবার শিখে নিই। মডার্ন রুলটা আমরা সবার আগে শিখছি, তারপরে গোল্ডেন রুলটাকে শিখব। মডার্ন রুল বলছে আমি নেচারকে 4টে ভাগে ভাগ করছি। এক, যে ধরনের অ্যাকাউন্টসের কথা আমরা বলছি সেই অ্যাকাউন্টস আইদার আমার অ্যাসেট হতে পারে, ক্লিয়ার, হয় সেটা আমার অ্যাসেট হবে, না হলে সেটা আমার এক্সপেন্সেস বা লস হবে, না হলে সেই অ্যাকাউন্টসটা আমার জন্য ইনকাম রেভিনিউ বা গেইন হবে। ইনকাম রেভিনিউ গেইন সবকটাই একই কথা। তারপরে অথবা আমার কি হতে পারে, লাইবিলিটি হতে পারে। তাহলে অ্যাসেট অথবা লাইবিলিটি, এক্সপেন্সেস অথবা ইনকাম, এই 4টের বাইরে আমাদের অ্যাকাউন্টসে কোনো কিছু হতে পারে না। অর্থাৎ যত রকমের অ্যাকাউন্টস আমাদের হিসাব শাস্ত্রে, অর্থাৎ যত রকমের ডিফারেন্ট অ্যাকাউন্টস হবে, যেমন ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ওয়েজেস অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্ট, হাজারো রকমের অ্যাকাউন্টস হয়েছে। সমস্ত অ্যাকাউন্টসগুলো এই 4টে নেচারে ভাগ করা হয়েছে: অ্যাসেট, এক্সপেন্সেস, ইনকাম, লাইবিলিটি। এবার যখনই অ্যাসেট বাড়বে, অর্থাৎ অ্যাসেট যখন ইনক্রিজ করবে, ধরো আমার কাছে কোনো অ্যাসেট নেই, আমি অ্যাসেট কিনলাম, তাহলে আমার কাছে অ্যাসেট বেড়ে গেল, আমরা বলবো ডেবিট হয়েছে। অর্থাৎ অ্যাসেট বাড়লে ডেবিট হয় এবং অ্যাসেট কমলে ক্রেডিট হবে। সেমভাবে এক্সপেন্সেস বাড়লে ডেবিট হবে, এক্সপেন্সেস কমলে ক্রেডিট হবে। অর্থাৎ অ্যাসেট আর এক্সপেন্সেস, ডেবিট ক্রেডিটের রুলস এক্স্যাক্টলি সেম। অ্যাসেট আর এক্সপেন্সেস বাড়লে ডেবিট হয়, অ্যাসেট আর এক্সপেন্সেস কমলে ক্রেডিট হয়। এরপর ঠিক তার উল্টো, ইনকাম আর লাইবিলিটির ক্ষেত্রে যদি বেড়ে থাকে ইনকাম লাইবিলিটি তাহলে বলবো ক্রেডিট হয়েছে, আর যদি কমে থাকে তাহলে বলবো ডেবিট হয়েছে। তাহলে অ্যাসেট এক্সপেন্সেস বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। বাট ইনকাম অ্যান্ড লাইবিলিটি বাড়লে হবে ক্রেডিট আর কমলে হবে ডেবিট। তাহলে আমরা এই দুটোকে একসাথে মনে রাখতে পারি এবং এই দুটোকে আমরা একসাথে মনে রাখতে পারি। তাহলে খুব সহজে কোনো অ্যাকাউন্টসকে কীভাবে ডেবিট কীভাবে ক্রেডিট করবো আমরা এক্স্যাক্টলি 4টে লাইনের মাধ্যমে, মডার্ন রুলের মাধ্যমে খুব ইজিলি শিখে গেলাম। ফর অ্যান এক্সাম্পল, আমার কাছে মনে করো ক্যাশ বেড়েছে, আমরা ক্যাশ অ্যাকাউন্টে কি করব, ডেবিট না ক্রেডিট? কি বলা হচ্ছে, ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট, আর অ্যাসেট আমার বেড়েছে, তাই অ্যাসেট বাড়লে ডেবিট হবে, তাই বলবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়েছে। ক্লিয়ার না? এরপরে আসি গোল্ডেন রুলের ক্ষেত্রে। গোল্ডেন রুল বলছে সবার আগে তুমি 3 ধরনের টাইপে অ্যাকাউন্টসগুলোকে ক্লাসিফিকেশন করো: পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়াল অ্যাকাউন্ট এবং নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট কথার অর্থ হচ্ছে ব্যক্তি সংক্রান্ত। ব্যক্তি মানে কি? মানুষ, আমি, তুমি, আমরা সবাই হচ্ছে এক ধরনের ব্যক্তি। তাই ব্যক্তিদেরকে যে অ্যাকাউন্টসের টাইপে ফেলা হয়েছে সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। সমস্ত সম্পত্তি, অ্যাসেটসগুলোকে যে ধরনের টাইপের বলা হয় সেটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। অর্থাৎ রিয়েল অ্যাকাউন্ট কথার অর্থ হচ্ছে সম্পত্তি অ্যাকাউন্টস। আর লাস্টে পড়ে থাকে এক্সপেন্সেস আর ইনকাম। এক্সপেন্সেস আর ইনকামগুলোকে বলা হয়েছে নমিনাল অ্যাকাউন্ট। তাহলে ব্যক্তি সংক্রান্ত সমস্ত অ্যাকাউন্টসগুলোকে পার্সোনাল অ্যাকাউন্ট বলা হয়, পার্সোনাল টাইপের অ্যাকাউন্ট বলা হয়। আর সমস্ত সম্পত্তি সংক্রান্ত অ্যাকাউন্টসগুলোকে রিয়েল অ্যাকাউন্ট বলা হয়। আর সমস্ত এক্সপেন্সেস আর ইনকামগুলোকে নমিনাল অ্যাকাউন্ট বলা হয়। এবার বলছে যদি কোনো অ্যাকাউন্ট পার্সোনাল টাইপের অ্যাকাউন্ট হয় এবং সে যদি বেনিফিটটা পাচ্ছে, অর্থাৎ রিসিভ করছে, যে বেনিফিট পায় তাকে আমরা ডেবিট করব, যে বেনিফিট দিচ্ছে তাকে আবার ক্রেডিট করব। আর যদি সেটা রিয়েল অ্যাকাউন্ট হয়, সম্পত্তি সংক্রান্ত অ্যাকাউন্ট হয়, তাই সম্পত্তি যদি আমাদের কাছে আসে, হোয়াট কামস ইন, তাহলে বলবো ডেবিট হয়েছে। যদি সম্পত্তি আমাদের কাছে চলে যায় তাহলে বলবো ক্রেডিট হয়েছে। আর নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে এক্সপেন্সেস বা লস হলে ডেবিট আর ইনকাম বা গেইন হলে ক্রেডিট। তাহলে দেখো প্রথমে টাইপগুলোকে মনে রাখতে হচ্ছে, তারপরে সেই এক একটা টাইপের এক এক রকমের রুলস আমাকে মনে রাখতে হচ্ছে ডেবিট বা ক্রেডিট ডিসাইড করার জন্য। তাই ডেবিট আর ক্রেডিট ডিসাইড করার জন্য আমরা গোল্ডেন রুলটাকে প্রেফার করব না, আমরা ডেবিট আর ক্রেডিট ডিসাইড করার জন্য মডার্ন রুলটাকে ডিসাইড করব, মডার্ন রুলটাকে আমরা প্রেফার করব। আর যদি বলে আমাদের এমসিকিউতে যে অ্যাসেট কোন ধরনের অ্যাকাউন্ট, তাহলে বলবো রিয়েল অ্যাকাউন্ট। অর্থাৎ টাইপস অফ অ্যাকাউন্ট যদি ডিসাইড করতে দেয় তখন শুধুমাত্র আমরা গোল্ডেন রুলটাকে ইউজ করব। ফর অ্যান এক্সাম্পল, ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্টটা কোন টাইপের অ্যাকাউন্ট? ক্যাশ অ্যাকাউন্টটা আমার সম্পত্তি, তাই ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে আমার রিয়েল টাইপের অ্যাকাউন্ট বা রিয়েল অ্যাকাউন্ট। তাহলে এমসিকিউ যদি দেয় ক্যাশ অ্যাকাউন্ট কোন টাইপের অ্যাকাউন্ট অ্যাজ পার মডার্ন রুল, 4টে অপশন, আমরা বলবো রিয়েল অ্যাকাউন্ট। তারপরে যদি বলে ওয়েজেস, ওয়েজেস আমাদের কি? এক্সপেন্সেস, তাহলে ওয়েজেস কি হবে? নমিনাল অ্যাকাউন্ট। আবার যদি বলি রাম অ্যাকাউন্ট, রাম হচ্ছে একজন ব্যক্তি, তাই পার্সোনাল অ্যাকাউন্ট হবে।
তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট ব্যক্তি সংক্রান্ত, রিয়েল অ্যাকাউন্ট সম্পত্তি সংক্রান্ত, আর নমিনাল অ্যাকাউন্ট এক্সপেন্সেস বা ইনকাম সংক্রান্ত। এই 3 টাইপের অ্যাকাউন্টস হবে এবং আমরা এখান থেকে এমসিকিউ গুলোকে করব। আমাদের তাহলে রুল অফ ডেবিট ক্রেডিট কমপ্লিট। তোমরা বাড়িতে কি করবে, মডার্ন রুলটাকে পুরোপুরিভাবে মুখস্থ করে নেবে আর গোল্ডেন রুলটাকে টাইপস গুলোকে মুখস্থ করে নেবে। সেখান থেকে তোমার বইতে যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইউটিউবের পোস্ট সেকশনে যে এমসিকিউ গুলো ডেলি আপলোড করা হয় সেগুলোকে তোমরা অবশ্যই পার্টিসিপেট করবে। এরপর আমরা কি করব, জার্নাল এন্ট্রি। যেই আমরা ডেবিট ক্রেডিটটা শিখে গেলাম, সেই ডেবিট ক্রেডিট দিয়ে বিভিন্ন ট্রানজাকশনস গুলোকে প্রথম যে হিসাবের বইতে আমরা লিখি তাকে বলি আমরা জার্নাল এন্ট্রি। দেখো এখানে আমাদের একটা অঙ্কের মধ্যে এতগুলো ট্রানজাকশনসকে দেওয়া রয়েছে। এই ট্রানজাকশনসগুলোকে ডেবিট ক্রেডিট ডিসাইড করে আমরা জার্নাল এন্ট্রি করব। সবার আগে বলি জার্নাল এন্ট্রি কেমন দেখতে হয়। জার্নালের ফরম্যাটে প্রথমে ইন দি বুকস অফ লিখতে হয়, অর্থাৎ যার বইতে আমরা জার্নালগুলো করছি। যদি রাম হয়ে থাকে তাহলে ইন দি বুকস অফ রাম, যদি টাটা কোম্পানি হয়ে থাকে ইন দি বুকস অফ টাটা কোম্পানি। তো এরকমভাবে যার বইতে আমরা জার্নাল এন্ট্রি করছি তার নামটা লিখতে হবে। তারপর লিখবো জার্নাল। এরপরে কি হবে, প্রথমে ডেটের কলাম, তারপরে পার্টিকুলার্স, তারপরে এলএফ কথার অর্থ হচ্ছে লেজার ফোলিও। তারপরে হলো অ্যামাউন্ট ডেবিট, অ্যামাউন্ট ক্রেডিট, অর্থাৎ এই কলামটা সবই হচ্ছে ডেবিটের কলাম, এই কলামটা সবই হচ্ছে ক্রেডিটের কলাম। অর্থাৎ কোনো অ্যাকাউন্ট যদি ডেবিট হয় আমরা এই কলামের মধ্যে এমন লিখবো, কোনো অ্যাকাউন্ট যদি ক্রেডিট হয় তাহলে আমরা এই কলামের মধ্যে লিখবো। তাহলে চলো আমরা প্রথম জার্নাল এন্ট্রিটা দেখি কি বলা আছে। সবার আগে বলছে পরিমল স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। সবার আগে বলি মালিক যখনই বিজনেস শুরু করে, মালিক যখনই কোনো কিছু বিজনেসে দেয় সেটাকে আমরা বলি ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবং ক্যাপিটাল অ্যাকাউন্টের নেচার হয়ে থাকে লাইবিলিটি। লাইবিলিটি কেন বলা হয়, মালিক একজন আলাদা ব্যক্তি, বিজনেস একজন আলাদা ব্যক্তি। তাহলে এটা যদি বিজনেস হয় আর এটা যদি ওনার হয়ে থাকে, ওনার বিজনেসকে কোনো কিছু দিচ্ছে, তাহলে বিজনেসকে পরে ওই টাকাটা ওনাকে ফেরত দিতে হবে। অপর কোনো ব্যক্তি আমায় কোনো জিনিস দিয়েছে, তাই বিজনেসের জন্য সেটা হয়ে থাকে লাইবিলিটি। আর মালিক যখনই যা কিছু বিজনেসে দেবে সেটাকে বলবো ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে একদিকে আমার ক্যাপিটাল অ্যাকাউন্ট বাড়লো, উল্টো দিকে ক্যাশ বিজনেসে এসেছে তাই বিজনেসের ক্যাশ বেড়ে গেছে। তাই ক্যাশ বাড়লো, ক্যাশ হচ্ছে আমার কি, ক্যাশ হলো আমার অ্যাসেট, তাই অ্যাসেট বেড়েছে। তাহলে দেখো মডার্ন রুল অনুযায়ী অ্যাসেট যদি বাড়ে তাহলে আমরা ডেবিট করি, আর যে অ্যাকাউন্টে ডেবিট হবে সেটা আমরা জার্নালের মধ্যে প্রথমে দেখাবো। তার আগে ডেটটা একবার দেখে নিই, 1 তারিখ। 1 তারিখে সবার আগে ক্যাশ ডেবিট হয়েছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। তারপরে এইখানে একটুখানি গ্যাপ দেব, গ্যাপ দিয়ে আমরা লিখবো টু আর একটা যে অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল দেখো লাইবিলিটি, লাইবিলিটি বেড়েছে। আর লাইবিলিটি বাড়লে আমরা কি করি, লাইবিলিটি বাড়লে আমরা করি, লাইবিলিটি যদি বেড়ে থাকে তাহলে আমরা করব ক্রেডিট। আর যেটা ক্রেডিট হয় সেটা আমরা টু দিয়ে দেখাবো, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্লিয়ার না? আর যেটা ডেবিট হয়েছে সেটা ডেবিটের কলামে আমরা অ্যামাউন্টটাকে দেখাবো, 1.5 লাখ টাকা। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 1.5 লাখ টাকা, আর টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 1.5 লাখ টাকা। যেটা ক্রেডিট হয়েছে সেটা ক্রেডিটের কলামে দেখালাম। আমার প্রথম জার্নাল এন্ট্রি কমপ্লিট হয়ে গেল। আর জার্নাল এন্ট্রির নিচে BEING বিং এই কথাটি লিখে যে ঘটনাটা ঘটেছে সেটা ছোট্ট লাইনের মধ্যে লিখে দিতে হয়। তাহলে মালিক বিজনেস শুরু করেছে, তাহলে বিং বিজনেস স্টার্টেড। আমার প্রথম জার্নাল এন্ট্রি কমপ্লিট হয়ে গেল। পরের জার্নাল এন্ট্রি 2 তারিখে। 2 তারিখে কি বলছে, ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট উইথ ₹50,000। তাহলে আমার কাছে ক্যাশে টাকা ছিল, ক্যাশ কমে গেল, অর্থাৎ ক্যাশের টাকাটা আমরা ব্যাংকে গিয়ে জমা দিলাম, উল্টো দিকে আমার ব্যাংক বেড়ে গেল। দেখো ক্যাশ আমার অ্যাসেট, ব্যাংকও আমার অ্যাসেট। একদিকে আমার অ্যাসেট কমে গেল তাহলে ক্রেডিট করব, উল্টো দিকে অ্যাসেট বেড়ে গেছে তাহলে ব্যাংকে করব ডেবিট। তাহলে ব্যাংক বেড়ে গেছে তাই ব্যাংকে করব ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আর ক্যাশ কমে গেছে তাই টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা, 50,000। আর ঘটনাটা কি ঘটলো, বিং ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, রাইট।
এরপরে তাহলে প্রথম হয়ে গেল, দ্বিতীয় হয়ে গেল, তৃতীয় পারচেস গুডস ফ্রম সঞ্জয়। কত তারিখ এটা? 3 তারিখ। দেখো গুডস কাকে বলে? আমরা যে জিনিসের ব্যবসা করি সেটাই আমার জন্য গুডস। আমরা যদি মোবাইলে ব্যবসা করে থাকি তাহলে আমার ব্যবসার জন্য মোবাইলটা হচ্ছে গুডস। আবার মোবাইলের দোকানে যদি ফার্নিচার থাকে সেটা কিন্তু ফার্নিচার অ্যাকাউন্ট হবে, অ্যাসেট। তাহলে যে জিনিসের ব্যবসা সেটাই সেই ব্যবসার জন্য গুডস, আর অন্য কোনো জিনিস সেই অন্য কোনো জিনিস হয়ে থাকে। আমার যদি ফার্নিচারের ব্যবসা হয়ে থাকে তাহলে আমার জন্য ফার্নিচারটা গুডস হবে। ক্লিয়ার? আর যখনই আমরা গুডস কিনবো তখন আমরা করি পারচেস অ্যাকাউন্ট। ক্লিয়ার ক্লিয়ার না? আর পারচেস হচ্ছে আমার একটা এক্সপেন্সেস, খরচা হয়েছে। কার কাছ থেকে? সঞ্জয়ের কাছ থেকে। যখনই আমরা গুডস কিনবো বা বেচবো আমরা দেখবো সেই লাইনের মধ্যে ইন ক্যাশ, বাই ক্যাশ, ফর ক্যাশ, এই কথা তিনটের মধ্যে যে কোনো একটা লেখা আছে কিনা। যদি লেখা থাকে তাহলে বুঝবো এটা একটা ক্যাশ ট্রানজাকশন, অর্থাৎ টাকা কমে গেছে, ক্যাশ বা ব্যাংক কমে গেছে বা বেড়েছে। আর এই তিনটে কথা যদি না লেখা থাকে গুডসের ক্ষেত্রে তাহলে আমরা বলবো এটা একটা ধারের ট্রানজাকশন বা ক্রেডিট ট্রানজাকশন। তাহলে এই লাইনে দেখো কোথাও ইন ক্যাশ, বাই ক্যাশ, ফর ক্যাশ কোনোটাই লেখা নেই, তাহলে এটা একটা ধারের ট্রানজাকশন। আর যখনই আমরা ধারে গুডস কিনেছি তাহলে সঞ্জয় আমার কাছে টাকা পাবে, তাই সঞ্জয় হচ্ছে আমার পাওনাদার বা ক্রেডিটার্স, অর্থাৎ লাইবিলিটি। তাহলে সঞ্জয় লাইবিলিটি, লাইবিলিটি বেড়ে গেল তাই সঞ্চয় অ্যাকাউন্ট হবে ক্রেডিট। আর গুডস কিনেছি, পারচেস, খরচা বেড়েছে তাই পারচেস অ্যাকাউন্ট হবে ডেবিট। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সঞ্জয়। কত টাকা? পারচেস হচ্ছে 41,000। আমরা কি লিখব? বিং গুডস পারচেসড, রাইট? এরপরে কি বলছে? 4 নাম্বার, সোল্ড গুডস টু কমল। গুডস যখন বিক্রি করি তখন হবে সেলস অ্যাকাউন্ট। গুডস যখনই বিক্রি করব তখন বলবো সেলস অ্যাকাউন্ট, আর এটা আমার জন্য ইনকাম। তাহলে ইনকাম বাড়লে কি হবে? ক্রেডিট। উল্টো দিক থেকে কমলকে বিক্রি করেছি আর ইন ক্যাশ, বাই ক্যাশ, ফর ক্যাশ কিছু লেখা নেই, তার এটা একটা ধারের ট্রানজাকশন। তাহলে কমলের কাছে টাকা পাবো, তাহলে কমল হচ্ছে আমার দেনাদার বা ডেটার্স বা অ্যাসেট, তাই কমলকে ডেবিট করব। কমল অ্যাকাউন্ট ডেবিট। আমি নেচারটাও লিখে দিচ্ছি, অ্যাসেট বেড়েছে, টু সেলস অ্যাকাউন্ট, ইনকাম বেড়েছে। কত টাকা? 32,000, রাইট? আগেরগুলো নেচার লিখে দিচ্ছি। এখানে ক্যাশ অ্যাসেট বেড়েছিল, এখানে লাইবিলিটি বেড়েছিল, এখানে ব্যাংক অ্যাসেট বেড়েছিল, এখানে ক্যাশ অ্যাসেট কমেছিল। তারপরেরটায় পারচেস এক্সপেন্সেস বেড়েছিল, সঞ্চয় লাইবিলিটি বেড়েছিল, রাইট? এবার আমাদের 5 নাম্বার। 5 নাম্বারে কি বলছে? পেইড স্যালারি, স্যালারি পেমেন্ট করেছে স্টাফকে 12,000। তাহলে স্যালারি পেমেন্ট করেছি, তাহলে আমার কাছ থেকে টাকা চলে গেল, ক্যাশ বা ব্যাংক কমে গেল, তাহলে ক্যাশ আমার কাছে কমে গেল। উল্টো দিকে স্যালারি দিয়েছি, স্যালারি দেওয়াটা আমার জন্য খরচা, তাই স্যালারি এক্সপেন্সেস বেড়ে গেল। ক্লিয়ার? তাহলে এক্সপেন্সেস বেড়ে গেলে ডেবিট, তাই স্যালারি অ্যাকাউন্টে করবো ডেবিট। 5 নাম্বার। এক্সপেন্সেস বেড়েছে, টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ কমে গেছে, অ্যাসেট কমে গেছে। কত টাকা? 12,000 রুপিস। তাহলে এখানে আমাদের ন্যারেশন কি হবে? বিং স্যালারি পেইড, রাইট? এরপর 6 কি বলছে? পেইড রেন্ট, রেন্ট দিয়েছি, রেন্ট পেমেন্ট করাটাও আমার জন্য খরচা,
তাই রেন্ট অ্যাজ এক্সপেন্সেস আমার বাড়ছে, তাই রেন্ট অ্যাকাউন্ট ডেবিট। আর চেকে দিয়েছি মানে আমার ব্যাংক থেকে গেছে, তাহলে ব্যাংক কমে গেছে, তাহলে ব্যাংকে করব ক্রেডিট। খরচা বেড়েছে, টু ব্যাংক। অ্যাসেট কমেছে 6000। এরপর 7, রিসিভড ইন্টারেস্ট। ইন্টারেস্ট আমরা ব্যাংক থেকে পেয়েছি, তাহলে আমার ইনকাম হলো, তাহলে ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট, ইনকাম বেড়েছে তাহলে ক্রেডিট করব। আর ব্যাংকে টাকা এসছে তাহলে ব্যাংক বেড়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ইন্টারেস্ট রিসিভড অ্যাকাউন্ট, আমার ইনকাম বেড়েছে কত টাকা, 1000, রাইট। এটাকেও আমরা ন্যারেশন লিখতে পারি যে বিং ইন্টারেস্ট রিসিভড, আর আগেরটাতে লিখতে পারি বিং রেন্ট পেইড। এরপর 8, উইথড্রু ক্যাশ ফর পার্সোনাল ইউজ। পার্সোনাল ইউজ কথার অর্থ হচ্ছে মালিক তার নিজের দরকারে বিজনেস থেকে টাকা নিয়ে গেছে। মালিক যখনই বিজনেসে টাকা দেয় ক্যাপিটাল অ্যাকাউন্ট, মালিক যখনই টাকা তুলে নেয় ড্রয়িংস অ্যাকাউন্ট। আর ড্রয়িংস অ্যাকাউন্টের নেচার হচ্ছে গিয়ে লাইবিলিটি কমে গেছে, আর লাইবিলিটি কমে গেলে আমরা কি করি, ডেবিট করব। তাহলে পার্সোনাল ইউজের জন্য মালিক টাকা তুলে নিল, ড্রয়িংস অ্যাকাউন্ট হবে। আর নেচার কি, লাইবিলিটি কমে গেল। আর কি তুলেছে, ক্যাশ, তাহলে ক্যাশ কমে গেল। 8 নাম্বারটা আমরা এখানে করছি, 8 নাম্বারটা। তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, মালিক কোনো কিছু বিজনেস থেকে তুলে নিলে নিজের ইউজের জন্য সেটাকে আমরা বলবো ড্রয়িংস, অর্থাৎ লাইবিলিটি কমে গেল। 2, ক্যাশ অ্যাকাউন্ট, অ্যাসেট কমে গেল কত টাকা, 3000। ডেবিট কলামে 3000, ক্রেডিট কলামে 3000। ন্যারেশন কি হবে, বিং ক্যাশ উইথড্রু ফর পার্সোনাল ইউজ। আমরা ন্যারেশন লিখছি না বারবার, আমরা শিখে গেছি। তারপরে 9, উইথড্রু ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ। ব্যাংক থেকে টাকা তুলেছি, তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, মালিক টাকা তুলেছে, আর ব্যাংক থেকে টাকা তুলেছে, ব্যাংক কমে গেছে, তাহলে ব্যাংকে করবো ক্রেডিট, 2000। তাহলে 9 নম্বরটাও আমাদের হয়ে গেল। 10, পেড সঞ্জয় এ চেক। সঞ্জয় আমার কাছে টাকা পেত, লাইবিলিটি ছিল, তাহলে ওকে টাকা দিয়ে দিলাম, তাহলে লাইবিলিটি কমে গেল। আর লাইবিলিটি কমে গেলে আমরা করবি ডেবিট, তাহলে সঞ্জয় অ্যাকাউন্ট হবে ডেবিট। আর চেক দিয়েছি, ব্যাংক থেকে টাকা কমে গেছে, তাহলে ব্যাংকে করব ক্রেডিট। 10 তারিখ। সঞ্জয় অ্যাকাউন্ট ডেবিট, লাইবিলিটি কমে গেছে, টাকা পেতো, টাকা দিয়ে দিয়েছি, তাই আর টাকা পাবে না, লাইবিলিটি কমে গেল। টু ব্যাংক, অ্যাসেট কমে গেল 10,000। এরপর গুডস রিটার্ন টু সঞ্জয়। আমরা গুডস কিনেছিলাম, গুডস ফেরত দিয়ে দিচ্ছি, তাহলে গুডস কাকে ফেরত দিলাম, সঞ্জয়কে, তাই সঞ্জয় অ্যাকাউন্ট ডেবিট। টু, গুডস ফেরত দিচ্ছি, চলে যাচ্ছে, তাই গুডস রিটার্ন আউটওয়ার্ড, তাহলে সঞ্জয় অ্যাকাউন্ট ডেবিট। লাইবিলিটি কমে গেল, টু রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট, আমার এক্সপেন্সেস কমে গেল। গুডস চলে গেলে আউট, রিটার্ন আউটওয়ার্ড, গুডস এলে ইন, রিটার্ন ইনওয়ার্ড।
তাহলে 10,000 টাকা, রাইট। তারপরে 12 তারিখ, 12 তারিখে কি বলছে, গুডস রিটার্ন বাই কমল। কমল আমার কাছ থেকে কিনেছিল, আমার ডেটাস ছিল, গুডস ফেরত দিয়ে দিয়েছে, তাহলে আর টাকা পাবো না, তাই কমল কমে গেল, অ্যাসেট কমে গেল, অ্যাসেট কমে গেলে করব ক্রেডিট, তাহলে কমলকে করবো ক্রেডিট। আর গুডস আমার কাছে ফেরত এসছে ইনওয়ার্ড, তাহলে আমার কি হলো, ইনকাম কমে গেল। গুডস যখন বিক্রি করি আমার ইনকাম হয়, কেউ ফেরত দিয়ে দিলে আমার ইনকাম কমে গেল, ইনকাম কমে গেলে আমরা করবো হচ্ছে ডেবিট। রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট, আমার জন্য ইনকাম কমে গেল। টু, কমল, কমলের কাছ থেকে টাকা পেতাম, আমার অ্যাসেট ছিল, অ্যাসেট কমে গেল, আর টাকা দেবে না। কত টাকা, 2,000 টাকা। তাহলে দেখো টোটাল 12টা ইম্পর্টেন্ট জার্নাল এন্ট্রি ছিল, যে জার্নাল এন্ট্রিগুলো আমরা খুব ভালোভাবে এখানে করে নিলাম। আর এই জার্নাল এন্ট্রিগুলো করার জন্য সবার আগে মডার্ন রুলের ডেবিট এবং ক্রেডিটের রুলস আগে তোমার জানতে হবে, কোনটা অ্যাসেট হয়, কোনটা লাইবিলিটি হয়, কোনটা এক্সপেন্সেস, কোনটা ইনকাম হয়, এই জিনিসগুলোকে জানতে হবে। তারপরেই কিন্তু আমরা খুব সহজে ডেবিট ক্রেডিট ডিসাইড করতে পারবো। তাহলে আশা করি তোমরা রুল অফ ডেবিট ক্রেডিট, গোল্ডেন রুল, মডার্ন রুল এবং জার্নাল এন্ট্রি কীভাবে করে একটা ইম্পর্টেন্ট অঙ্কের মাধ্যমে আমরা শিখলাম। এরপরে এই চ্যাপ্টারে যত এমসিকিউ রয়েছে সেগুলো আপকামিং পোস্ট সেকশন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দেওয়া হবে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, অবশ্যই সেগুলোকে পার্টিসিপেট করো। আর যদি আমার অ্যাকাউন্টস, ট্যাক্স, কস্টের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমার সমস্ত কমার্সের বন্ধুদেরকে ভিডিওগুলিকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।